নমস্কার, কলকাতা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী জিরো আওয়ারে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। জিজে খান রোডে বেআইনি নির্মাণে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। কাউন্সিলর ঘনিষ্ঠ আরও এক প্রমোটারের নাম। অভিযুক্ত প্রমোটারের নাম আফরোজ আলম ওরফে বাবুয়া। অভিযোগ, কাউন্সিলর ফয়াজ আহমেদ খানের ঘনিষ্ঠ আফরোজ আলম এলাকার বেসরকারি স্কুল উঠিয়ে দেওয়ার অভিযোগ আফরোজের বিরুদ্ধে। সেখানে কাউন্সিলরের যোগ রয়েছে বলে অভিযোগ এবং স্কুলের মালিককে অল্প টাকার বিনিময়ে ওই জায়গা দখলের অভিযোগ। পুরসভার কোনো প্ল্যান ছাড়াই পাশাপাশি দুটি বহুতল নির্মাণের অভিযোগ। যদিও ফোন করা হলে কথা না বলে কেটে দেন ওই প্রমোটার। অবৈধভাবে নির্মিত বিল্ডিংগুলির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুরসভা, এখন সেদিকেই নজর। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এই জিজে খান রোডে বেআইনি নির্মাণে আবারও উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঠিক কি কি বিষয় বিশেষভাবে উঠে আসছে সেদিক থেকে? নয়, যখন তফসিয়ার মতো একটা এলাকার সমস্ত জায়গায় বেআইনি নির্মাণ, এটা কিন্তু দস্তুর, এটা ইতিহাস, এটা সকলেই জানেন। কিন্তু নতুন করেও সেখানে বেআইনি নির্মাণ কেন হচ্ছে? এর আগে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে যারা ওই এলাকার কাউন্সিলর বা বিধায়ক, তারা বর্তমানেও কাউন্সিলর এবং বিধায়ক, তারাও কিন্তু প্রতিনিয়ত বছরের পর বছর ধরে ওখানে বেআইনি নির্মাণ করে চলেছেন। 47 নম্বর জিজে খান রোড, যেটা তিলজেলা থানার অন্তর্গত, তপসিয়ার মধ্যে পড়ে, কলকাতা পৌরসভা 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এই এলাকার দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে, বিধায়ক তৃণমূলের, ওই এলাকার কাউন্সিলর তৃণমূলের। প্রায় 1995 সাল থেকে ওই এলাকাটা তৃণমূলের দখলে রয়েছে। তারপরেও কিন্তু কোনোভাবেই ওই এলাকার বেআইনি নির্মাণ তো বন্ধ হয়নি, উল্টে এখনও পর্যন্ত দিনের পর দিন সেখানে কিন্তু বেআইনি নির্মাণ চলছে। যে ছবিটা এই মুহূর্তে তুমি দেখাচ্ছ, সে 47 নম্বর জিজে খান রোড, সেই জায়গাটায় এর আগে ছিল একটি স্কুল। ওই এলাকার গরিব মানুষরা অল্প খরচে ওই এলাকার একটা বেসরকারি স্কুলে উন্নত মানের শিক্ষা পেতেন। একরা ইন্টারন্যাশনাল স্কুল হিসেবে ওই এলাকায় কিন্তু একটা স্কুল ছিল, যেখানে কারণ ওই এলাকায় যারা বসবাস করতেন তারা প্রত্যন্ত দরিদ্র ঘরের মানুষজন, যারা বিভিন্ন রাজ্য থেকে এসে ওই এলাকায় বসবাস করতেন, তাদের একটা উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য বেসরকারি উদ্যোগে ওই এলাকায় একটি স্কুল তৈরি হয়। অল্প পয়সায় সেখানে কিন্তু এলাকার ছেলেমেয়েরা সেখানে তারা পড়াশোনা করতে পারতেন। সেই স্কুলটাকে জোর করে উঠিয়ে দেওয়া হয়েছিল এবং উঠিয়ে দেওয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছেন স্থানীয় কাউন্সিলর ফয়াজ আহমেদ খানের বিরুদ্ধে, এবং যিনি প্রমোটার ওখানে এই মুহূর্তে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত আফরোজ আলমের বিরুদ্ধে। তারা ওই স্কুলের মালিককে অল্প টাকা দিয়ে ওখান থেকে উঠিয়ে দিয়ে ওই জায়গাটাকে তারা কবজা করে এই আফরোজ আলমের নামে সেই জায়গাটাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়। এখন ওই আফরোজ আলম ওরফে বাবুয়া, তিনি তার নিজের জায়গা দাবি করে ওই এলাকায় এই মুহূর্তে সেখানে কিন্তু ইলিগাল কনস্ট্রাকশান চলছে। সেই কনস্ট্রাকশানটা ইতিমধ্যেই বেশ কয়েকতলা সেটা কিন্তু ঢালাই হয়ে গিয়েছে, দেওয়াল উঠে গিয়েছে, প্লার উঠে গিয়েছে। সেটা সম্পূর্ণরূপে এখনও পর্যন্ত বিল্ডিং নির্মাণের কাজ সম্পূর্ণ না হলেও সেটা বিগত কয়েকদিন ধরে সেখানে নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সরকার বদল হয়েছে, তারপর ওই যেখানে এই বেআইনি নির্মাণ হচ্ছে, এই স্কুলকে উঠিয়ে দিয়ে আফরোজ আলম বেআইনি নির্মাণ করছে, সেখান থেকে অদূরেই এই যে বেআইনি কারখানার মধ্যে অগ্নিদগ্ধের কারণে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে, যেখানে তদন্ত কমিটি গঠন করার পর মুখ্যমন্ত্রী জানতে পারেন ওই এলাকার ওই বিল্ডিংটা বেআইনি বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মোতাবেক দুদিন ধরে সেই ভেঙে ফেলার কাজও হয়েছে, যদিও বর্তমানে সেটা কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের আশায় সেই ভেঙে ফেলার কাজ সেটা কিন্তু বন্ধ হয়েছে। কিন্তু মফিজুল, এই যে স্কুলটির মালিক, মানে তুমি যে কথা বলছিলে যে স্কুলের মালিক এবং তাকে স্বল্প মূল্যে তিনি স্কুলটা বিক্রি করে দিয়েছেন এমন একটি বেআইনি কাজের জন্য, তার তরফ থেকে তাকে কি যোগাযোগ করা গেছে? তার তরফ থেকে কি বলা হচ্ছে? তিনি কি জানতেন না যে এখানে কোনো একটি বেআইনি কাজ হবে, যে স্বল্প মূল্যে উনি স্কুলটা বিক্রি করে দিলেন? তাকে স্কুল বিক্রি করা নয়, স্কুলটাকে কবজা করা হয়েছে। কিছু টাকা দিয়ে তুমি এলাকা থেকে হটে যাও, চলে যাও। আচ্ছা, ওই এলাকা যেখানে তিনি স্কুলটা চালাতেন, ওই স্কুল জায়গা এগুলো দখল করে নেওয়া হয়েছে। এবং যিনি স্কুলটা চালাতেন তাকে কিন্তু এখন ট্রেস করা যাচ্ছে না, তিনি এখন কোথায়। তার স্কুল উঠে গিয়েছে, সেই স্কুল আর কোথাও আশপাশের কোনো জায়গায় সেই স্কুল কিন্তু আর নেই। বলে স্কুলের মালিক কোনোভাবে বাধ্য হয়ে
ভয়ে হোক আতঙ্কে হোক সেই এলাকা ছেড়ে পালিয়েছেন। এখন সেই এলাকাটাকে কিছু টাকা দিয়ে তাকে কবজা করে নিয়ে এখন এই আফরোজ আলম যিনি কাউন্সিলরের ঘনিষ্ঠ, তিনি দেখাতে চাইছেন যে তিনি জায়গাটা কিনেছেন এবং স্বল্প মূল্যে দেওয়া হলেও তিনি রেজিস্ট্রি বাজার মূল্য দরের রেজিস্ট্রি পেপার তৈরি করে তিনি বলতে চাইছেন তিনি জায়গাটা কিনেছেন এবং তার জায়গা তিনি সেখানে কনস্ট্রাকশন করছেন। এখন তার জায়গায় তিনি কনস্ট্রাকশন করলেও সেই কনস্ট্রাকশন করার পেছনে যে বৈধ প্ল্যান থাকে সেই প্ল্যান কিন্তু তিনি দেখাতে পারছেন না। এখানে আফরোজ আলম যিনি প্রমোটিং করছেন তার কাছ থেকে বিষয়টি সত্য মিথ্যা জানার জন্য তাকে ফোন করা হয়েছিল, তিনি কোনো জবাব না দিয়ে ফোন কেটে দিচ্ছেন। যদি তিনি বৈধভাবে সেই বিল্ডিং নির্মাণ করেন তাহলে তার কাছে সংবাদ মাধ্যমে ফেস করাটা কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যখন ওই এলাকার অবৈধ বিল্ডিং হিসাবে ভাঙার উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে এবং সেখানে ভাঙা চলছে, বলে তিনি তো তার বৈধতা প্রমাণ করার জন্য তার কাগজপত্র তিনি সামনে আনবেন, কিন্তু তিনি সেই সব না করে তিনি ফোন কেটে দিয়ে এড়িয়ে গিয়েছেন। ফলে এখান থেকে স্পষ্ট যে কোনো কিছু অবশ্যই গোপন করার তারা চেষ্টা করছেন। বর্তমানে সঞ্চারী এটাও বলছি, ওই যে দুটি বিল্ডিং তুমি যে ছবিগুলো দেখাচ্ছ সেখানে বর্তমানে কোনো নির্মাণ কাজ চলছে না, নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা আতঙ্ক রয়েছে, তাদের মধ্যে ভয় রয়েছে যে যেহেতু তারা বেআইনিভাবে নির্মাণ কার্য চালাচ্ছে, ফলে এই সরকার সেই নির্মাণ কাজ ভেঙে দিতে পারে বা তারা যদি নির্মাণ কাজ পুনরায় চালিয়ে যেতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তাই তারাও কিন্তু আত্মগোপন করে ওই নির্মাণ কাজ আপাতত বন্ধ রেখেছেন। এখন স্থানীয় মানুষজনরা তারা কিন্তু প্রকাশ্যে মুখ খুলছেন না, কারণ ওখানে খান সাহেবদের একটা বড় প্রভাব, যারা প্রমোটার তারা কাউন্সিলরের ঘনিষ্ঠ। ফলে এর পেছনে অন্তরালে থেকে কাউন্সিলরের যে ইনভেস্টমেন্ট নেই এটাও কিন্তু কেউ অস্বীকার করতে পারছেন না। তাই অফ ক্যামেরায় তারাও এর বলছেন যে এই ধরনের বিল্ডিং যখন যে বিল্ডিংগুলো এখনও নির্মাণ কাজ চলছে সেখানে বসতি গড়ে ওঠেনি, রেসিডেন্স হয়নি, মানুষজন এখনো প্রবেশ করেনি, সেই বেআইনি কাজ বিল্ডিংগুলো কেন ভাঙা হবে না? সেই যেগুলো নির্মাণ কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো কেন ভাঙার উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন? যেগুলো 40 বছর 50 বছর ধরে বেআইনিভাবে নির্মাণ হওয়া বিল্ডিংগুলোতে মানুষজন থাকছে, সেইগুলো ভাঙার ক্ষেত্রে স্থানীয় মানুষদের ক্ষেত্রে ক্ষোভ রয়েছে। আবার পাশাপাশি স্থানীয় মানুষরা দাবি করছেন যেগুলো বর্তমানে বেআইনিভাবে নির্মাণ চলছে, এই যে 47 নম্বর জিজে খান রোড আফরোজ আলম যিনি কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রমোটার তিনি নির্মাণ করছেন, সেই বিল্ডিং কেন ভাঙা হবে না? এই প্রশ্নটা কিন্তু এলাকার মানুষজন ইতিমধ্যেই তুলছে। একদম একদম মফিজুল, তো সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। অন্যদিকে আবারও একটি বেআইনি বাড়ি এবং অগ্নিদগ্ধ হওয়া বাড়ির ঠিক উল্টো দিকে 25 জিজে খান রোডের ঠিকানায় চলছে অবৈধ নির্মাণ। 5 তলা নির্মাণের কাজ শুরু হয়েছে এবং ভোটের আগে 2 তলা ঢালা সম্পন্ন। সরকার বদলের পর কাজ বন্ধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ায় পাওয়া যাচ্ছে না প্রমোটারকে। পুরসভা থেকে কোনো প্ল্যান নেওয়া হয়নি, চতুর্দিকে নির্দিষ্ট কোনো ছাড় নেই। এই বিল্ডিং নির্মাণ করেছে রাজেশ খান। কাল আমরা প্রমোটার রাজেশ খানের বাবা এবং এ নিয়ে স্থানীয়রা কি বলছেন আমরা শুনে নিই, তারপর মফিজুলের কাছে আসছি। বেআইনি এত বিল্ডিং হচ্ছে, এগুলো তো ক্ষতিকর ব্যাপার। ঠিকই বলছেন আপনি, ঠিক বলছেন, ক্ষতি তো হবে, মানুষের অনেক সমস্যা হচ্ছে। এখানে তো সবাই এরকম, পুরো 90% এরকমই আছে সব জায়গা। শুধু তিলজেলা বলতে নেই, রাজাবাজার, আপনার হাওড়া দিকে, লিলুয়া দিকে সবাই একরকম আছে। যেগুলো হয়ে গেছে বছর বছর ধরে সেগুলো নাই, ঠিক আছে, আর কিছু করার নেই, মানুষ সেখানে থাকছে, কিন্তু নতুন করেও হচ্ছে কেন? এটাই তো দেখা যাবে না, এগুলো তো বন্ধ হওয়া উচিত। দেখি কি হয়, এবার একটু ভালো হবে। যে নতুন করে যাতে কোনো ইলিগাল কাজ না হয়। আমরা তো সেফটি চাইবো দাদা, সেফটি তো চাইবো আমরা। কিন্তু ইলিগাল কাজকর্মে কি সেফটি থাকে? কি করে সেফটি থাকবে বলুন আপনি? সেফটি থাকে কোনোদিন ইলিগালটা? দেখি কি হয়। সরকারি স্টেপ তাহলে ঠিকই নিচ্ছে। আচ্ছা, সরকার সবসময় স্টেপ নেয় ঠিক, আমরা ভাবি খারাপ আছে, কিন্তু দেখা যায় কি হবে। এই ধরনের অবৈধ নির্মাণ বন্ধ হওয়া উচিত। উচিত তো আছে, আপনি চাইছেন স্যার? মানে হ্যাঁ, দেখুন, সেফটি থাকবে তো সবাই জন্য সেফটি হবে। এগুলো, এই বাড়িগুলো কি নিয়ম মেনে হয়? নিয়ম আছে কি না আছে আমি তো জানি না। ইলিগাল তো এইটা এখানে কে কোনো বিল্ডিং লিগাল নেই। নতুন করে যেগুলো হচ্ছে সেগুলোও নয়, না, মানে নতুন হচ্ছে সেগুলোও ইলিগাল না, সেগুলো আনলিগাল। আচ্ছা, এই বা এখানকার বাড়ির কাগজ বা কি করে আপনাদের তৈরি হয়? বাড়ির কাগজ আমরা তো জানি না, আমরা তো
ট্রেনের আছে। সব ট্রেন থাকে। ট্রেন মানে তো আপনাদেরকে সালামি দিয়ে নিয়ে হ্যাঁ নে আপনাদের নামে কাগজ হয় না। না জমিনের কাগজ আমাদের কি করে না? আচ্ছা, না ফ্ল্যাটের কাগজ হ্যাঁ ফ্ল্যাটের কাগজ ওটা করে দেয়, ট্রেনের হিসাবই করে দেয়। হ্যাঁ ট্রেনের হিসাবে করে দেয়। এখন কত করে স্যালামি নেয় এখানে সালামি স্কোয়ার ফিট? 2000 3000 স্কোয়ার ফিট। আচ্ছা, কত বছর থাকতে পারবেন? কত বছর? 20 বছর 30 বছর। আর ভাড়া কত করে দিতে হবে? ভাড়া ওই 200 স্কোয়ার ফিট, 200 150। ভাড়া? হ্যাঁ না 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 100 স্কোয়ার ফিটে 150 টাকা হইলে 200 টাকায়। মফিজুলের কাছে আসি। মফিজুল, এই যে জিজে খান রোডে তো একের পর এক অবৈধ নির্মাণের খবর সামনে আসতেই চলেছে, মানে আবারও একটি অবৈধ নির্মাণ, তা নাকি 5 তলা হওয়ার কথা ছিল, দোতলা করার পর থেকে ঢালাই করার পর এখনো পর্যন্ত আর কাজ হচ্ছে না। ঠিক তুমি কিছুক্ষণ আগে যেমনটাই বলছিলে যে তারা বুঝতে পেরেছে যে নতুন সরকার জিরো টলারেন্স নিয়েছে এই অবৈধ নির্মাণের ব্যাপারে। কিন্তু তুমি যে প্রশ্নটি করলে ওখানকার বাসিন্দাকে যে অবৈধ নির্মাণ কি সেফটি থাকে, ওনারা যখন বুঝতে পারছেন থাকে না, তাহলে এতদিন কেন কিছু করতে পারলেন না? দেখো, স্থানীয় মানুষজন যারা ওখানে থাকেন তাদের কিছু করার নেই, যেটা বোঝা গেল তাদের সঙ্গে কথা বলে। কারণ হচ্ছে ওখানে একটা প্রভাব ব্যাপকভাবে কাজ করে। এবং আরও মানুষদের বক্তব্য তুমি নিশ্চয়ই শুনিয়েছ, আমি ঠিক শুনতে পেলাম না কার কার বক্তব্য গেল, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের প্রত্যেকের বক্তব্য যে এই প্রভাবটা শুধুমাত্র যে একজন কাউন্সিলরের তা নয়, এই প্রভাবটার সঙ্গে জড়িয়েছিল এতদিন পুলিশ প্রশাসনও। অর্থাৎ কোনো একটা অবৈধ নির্মাণ করার ক্ষেত্রে একটা কাউন্সিলরের প্রভাব রয়েছে, একটা পুলিশের প্রভাব রয়েছে, স্থানীয় ওখানকার যারা মানে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত তাদের মধ্যেও প্রভাব রয়েছে। প্রভাবটা কি না, অর্থনৈতিক প্রভাব। প্রত্যেকের কাছে কিন্তু টাকা লেনদেন চলে, তারপরেই কিন্তু প্রমোটার এই অবৈধ নির্মাণটা ওখানে নির্ভয়ে করে আসছিলেন এতদিন ধরে। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই এলাকায় নির্মাণ কাজ চলছিল, ঠিক অগ্নিদগ্ধ বাড়িটির উল্টো দিকে 25 নম্বর জিজে খান রোড, যেটা G+5 এই অনুযায়ী সেই বিল্ডিংটা নির্মাণ কাজ করার কথা। তুমি দেখতে পাচ্ছিলে চতুর্দিকে যেটা একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, প্রত্যেকটা বাড়ি কিন্তু ইল্লিগাল বেআইনিভাবে গড়ে উঠেছে। তার মধ্যে আর একটা বেআইনি নির্মাণের কাজ চলছে, চট দিয়ে ঘিরে সেই বেআইনি নির্মাণের কাজ চালানো হচ্ছিল। কে করছে না, রাজেশ খান নামে একজন প্রমোটার। এই রাজেশ খান হচ্ছে কালাম নামে আর একজন প্রমোটারের ঘনিষ্ঠ। কালামটা হচ্ছে ওই এলাকার তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত, তৃণমূলের নেতা এবং কাউন্সিলর এবং বিধায়ক জাভেদ খানের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের নেতা। ফলে বুঝতে পারছো যে প্রত্যেকটা নির্মাণের সঙ্গে সরাসরি কাউন্সিলর এবং স্থানীয় বিধায়কের কিন্তু কানেকশন রয়েছে। এটা কিন্তু স্বীকার করছেন কে না, প্রমোটারের বাবা মুস্তাক খান, তিনি নিজে স্বীকার করছেন এবং তিনি নিজেও বলছেন যে এখানে প্রভাব রয়েছে, পুলিশকে টাকা দিয়ে কাউন্সিলরদেরকে টাকা দিলেই এই ধরনের অবৈধ নির্মাণ কাজ সহজে করা যায়, এবং সেটাই এতদিন ধরে হয়ে আসছিল। এবং এখন যেহেতু নতুন সরকার পাল্টে গিয়েছে, নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানে বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, অবৈধ নির্মাণ ভাঙার প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতি দেখে এই সমস্ত প্রমোটাররা তারা আর নির্মাণ নতুন করে কাজ চালিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, সেখান থেকে পিছিয়ে আসছেন। প্রয়োজনে এই নির্মাণ কাজ সম্পূর্ণরূপে তারা বন্ধ করে দিতেও চাইছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এতদিন পর্যন্ত সেখানে চললো কি করে? 30-40 বছর আগে অনেক বাড়ি নির্মাণ হয়েছে, সেখানে প্রচুর মানুষ থাকেন, সেগুলোর ক্ষেত্রে আইন অনুযায়ী কি পদক্ষেপ বা কোর্টের অবজারভেশনে সেগুলো হবে, সেগুলোর বিষয়টা আলাদা। কিন্তু বর্তমান পরিস্থিতিতেও কেন এই নির্মাণ কাজ চলছিল, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং রাজ্য সরকার, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয়টির ওপর জোর দিচ্ছেন যে নতুন করে সেখানে কিভাবে অবৈধ নির্মাণ কাজ চলছিল, সেই নির্মাণ কাজে মানে প্রশাসনে নাকের ডগায় কিভাবে চলছিল, কারা কারা যুক্ত রয়েছে। শুধু তো প্রমোটার এই কাজটা করে দিচ্ছে এমনটা নয়, প্রমোটারের অনৈতিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার জন্য দাবি উঠেছে। নিশ্চয়ই প্রশাসন বা নতুন সরকার সেই বিষয়টি খতিয়ে দেখবেন, যাতে করে নতুন করে এই সমস্ত নির্মাণ কাজ, বেআইনি নির্মাণ কাজ আর নতুন করে গড়ে উঠতে না পারে। এখন দেখার যে এই সমস্ত যে দুটি বাড়ির ছবি তুমি দেখাচ্ছ, সেই দুটো বাড়ির ক্ষেত্রে নতুন সরকার কি পদক্ষেপ নেয়। একেবারেই তাই। মফিজুল, সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। অন্যদিকে
কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের মধ্যেই অবস্থিত তপসিয়া, সেই তপসিয়া জুড়ে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ এবং বেআইনি নির্মাণের অভিযোগ জিজে খান রোডের প্রায় সমস্ত বিল্ডিং বেআইনি। সিপিএম আর তৃণমূল দুই আমলেই একেবারে রমরমিয়ে বেড়েছে এই বেআইনি নির্মাণ। সিপিএম এর সময় থেকেই 66 নম্বর ওয়ার্ড জাভেদ খানের দখলে, বর্তমানে প্রাক্তন মন্ত্রীর ছেলে 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ তাদের বদান্যতাতেই তপসিয়াতে অবৈধ নির্মাণ একাধিক প্রমোটারের। ফোন লাইনে মোস্তাক খান কি প্রতিক্রিয়া জানাচ্ছেন শুনবো। বার আছে তো, বন্ধ রাখেন মনে হয় নাকি? শুক্রবারে বন্ধ থাকে হাফ বেলা, নামাজ পড়ে তারপরে খুলবো। আচ্ছা মুস্তাক ভাই, যেটা হচ্ছে যে এই যে বিল্ডিংটায় আগুন লেগে দুটো ঘটনা ঘটলো এবং ভাঙা হচ্ছে সরকারের তরফে, হ্যাঁ, তার সামনে যে আপনার বাড়িটা হচ্ছে বিল্ডিংটা, ও তো আমার বাড়ি না। ওটা আপনি বানাচ্ছেন? না, আমার বাড়ি না তো ওটা। না, আপনি ওটা প্রমোটিং করছেন? না বাবা, আচ্ছা, আমার না তো। হ্যাঁ হ্যাঁ বলুন। না, আমি প্রমোটারি করছি না, আমার বিল্ডিং আছে ছেলেদের, বুঝেছেন? আচ্ছা, আপনার ছেলেদের? হুম। আচ্ছা, এটা কি কোনো নিয়ম মেনে হচ্ছে? কারণ আমি এই কারণেই জিজ্ঞেস করছি আপনাকে, সেদিন যে কর্পোরেশনের লোকজন এসেছিল। আমার ঠিক জানা নেই বাবাজি। আচ্ছা, এটা কি আপনার ছেলে বানাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে পার্টি অফিস আছে টিএমসি, হ্যাঁ, ওরাই বানাচ্ছে। কি নাম আছে আপনার ছেলে? এটা ঠিক আমি বলতে পারবো না বাবাজি। মফিজুলের কাছে আসি। মফিজুল, সিএনএর স্ক্যানারে তো একের পর এক অবৈধ নির্মাণের ছবি, আরও একটি অবৈধ নির্মাণের ছবি সামনে এলো এবং 66 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত এই একেবারে তপসিয়া জুড়ে গজিয়ে উঠেছে এই অবৈধ নির্মাণ। এবং যেমনটাই খবর পাওয়া যাচ্ছে তাতে একেবারে বাম আমল থেকে তৃণমূল আমল একেবারে রমরমিয়ে চলেছে এই অবৈধ নির্মাণ। একেবারে সরকার থেকে, প্রশাসন থেকে, স্থানীয় কাউন্সিলর থেকে প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা ইন্টারলিঙ্ক কাজ করেছে এই সমস্ত অবৈধ নির্মাণ গজিয়ে ওঠার পেছনে। অবশ্যই একটা চেন কাজ করেছে, ইন্টারলিঙ্ক তো বটেই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এই কানেকশন এবং সেখানে অর্থনৈতিক লেনদেন, এই চেনটার কারণেই কিন্তু এখানে আজীবন ধরে এই অবৈধ নির্মাণের রমরমা এটা কিন্তু চলছে, এটা এবং সেটা বর্তমানেও ছিল। এখন নতুন সরকারের আমলে কি হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই বোঝা যাবে, কিন্তু এতদিন পর্যন্ত এই ইন্টারলিঙ্ক বা একটা চেন সিস্টেমে এখানে কিন্তু পরিষ্কারভাবে এই অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এই অবৈধ নির্মাণের একাধিক নেতাদের বদন্যতা ছিল প্রমোটারদের কাছে, যার কারণেই কিন্তু এতদিন ধরে সেখানে কিন্তু এটা সম্ভব হয়েছে। মানে এই অবৈধ নির্মাণটাই ঘুরিয়ে বৈধ হয়ে গিয়েছে ওই জায়গাটাতে, যার কারণেই কিন্তু সেটা এতদিন ধরে চলছিল। মুস্তাক যার কথা তুমি শোনাচ্ছিলে, তার ছেলে প্রমোটিং করছে, পরবর্তী দিকে আরও অনেক কথা তিনি বলেছেন যেটা আমাদের রেকর্ডে রয়েছে। সেখানে কিন্তু তিনি পরিষ্কার এই কাউন্সিলরদের কথাও বলছেন, পুলিশের কথাও বলছেন যে প্রত্যেককে কিন্তু টাকা নেয়। ফলে সেইগুলো কিন্তু এলাকার মানুষদের কাছে জানা, তারা সবই জানে, কিন্তু তাদের মুখ খোলার সাহস ছিল না, যেহেতু এখানে প্রত্যেককে জড়িয়ে রয়েছে। তারা গরিব মানুষ, অল্প টাকায় ওখানে হয়তো তারা ওখানে ফ্ল্যাট পান এবং সেই কারণে তাদের মুখ খোলার সাহস নেই। তারা ওই এলাকায় যারা থাকেন তারা হাই সোসাইটির লোকজন নয়, তাদের প্রচুর অর্থনৈতিক শক্তি নেই। ফলে অল্প গরিব মানুষ হিসাবে সেখানে অল্প টাকায় তারা ওখানে থাকতে পাচ্ছেন। তাই এই অবৈধ কর্মকাণ্ডকে তারা মেনে নিই, মাথায় পেতে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকায় তারা কিন্তু থাকছেন। কিন্তু প্রশাসন হিসাবে, প্রশাসক হিসাবে তাদের তো অনেক বড় দায়িত্ব রয়েছে মানুষের সুরক্ষার বিষয়টি। যেমনটা কদিন আগে ওখানে দুজন মানুষের মৃত্যু ঘটে গেল এই অগ্নিকাণ্ডের জেরে, একাধিক গাফিলতি ছিল, অবৈধ বিল্ডিংয়ের পাশাপাশি অবৈধ কারখানা চলছে। এবং যে বাড়িগুলো যেখানে দেখাচ্ছ প্রত্যেকটা বাড়ি যেমন রেসিডেন্ট, সেখানে প্রত্যেকটা মানুষ বাড়িতে যে একাধিক ফ্ল্যাটে মানুষ থাকেন, তার পাশাপাশি প্রত্যেকটা বাড়ির টপ ফ্লোরে আবার এই ধরনের কারখানা থাকে, বিভিন্ন ধরনের চামড়ার কারখানা রয়েছে, প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে রয়েছে। একেবারে মফিজুল, অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে সেখানকার স্থানীয় মানুষ তারা আসলেই তারা অসহায়, তারা বুঝতেও পারছে যে সেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, অথচ তারা বাধ্য হচ্ছে সেই অবৈধ নির্মাণে থাকতে, তারা বাধ্য হচ্ছে অল্প পয়সার বিনিময় সেইখানেই থেকে যেতে জীবনের ঝুঁকি নিয়ে, কারণ পুরোটাই পরস্পরের সাথে কোথাও একটা লিঙ্ক হয়ে আছে। মফিজুল, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম। আর এই গোটা বিষয় নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন তিনি শুনি।
দেখুন এই জাভেদ খানের ছেলে তারা মিলে 30 বছর ধরে এখানে এই কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, শুন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাওয়ার তারা টাকা খেয়ে হজম করে গেছে। এখানে স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, সেই কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে। এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি এদের দোষটা কোথায়? তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকমভাবে এগুলো করা যাবে না। জাভেদ খানের এই পাপের সাম্রাজ্যের বিরোধিতা আমরা সবচেয়ে বেশিবার করেছি। এটা করতে গিয়ে এই তপসিয়া আমাদেরকে বারবার মার খেতে হয়েছে। কিন্তু জাভেদ খান যে অপরাধ করেছে, জাভেদ খানের ছেলে যে অপরাধ করেছে, তার শাস্তি এখানকার সাধারণ মানুষ পেতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারগুলো, তারা কি তাদের চোখে নেওয়া হয়েছিল? তাদের চোখের সামনে বছরের পর বছর এই বিল্ডিংগুলো তৈরি হয়নি? তারা প্রত্যেকে টাকা খেয়েছে। এরপর এক অবৈধ নির্মাণের অভিযোগ এই প্রমোটার জাভেদ খানের বিরুদ্ধে। কি বলছেন তিনি, শুনি। আমি জানি না, যদি বেআইনি থাকে ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমাদের যুগে হয়নি, সিপিএম যখন ছিল, সিপিএমের টাইমে এসব বাড়িগুলো হয়েছে। আমাদের আসবার পরে আমরা ওটা যেখানে যেখানে হয়েছে আমরা কমপ্লেন করেছি, আমাদের কাছে ফাইল মজুদ আছে এবং সে ব্যবস্থা নিয়েছি। এবং ওটা শুধু না, আমরা হাইকোর্ট পর্যন্ত তো কেস করেছি ইলিগাল বাড়ির বিরুদ্ধে, কিন্তু কোনো আজ পর্যন্ত অ্যাকশন হয়নি। আপনার আমলে ওখানে ইলিগাল কোনো কনস্ট্রাকশন হয়নি? আমার আমলে নিশ্চয়ই হয়েছে, কিছু হতে পারে, কিন্তু আমার আমলে র্যাম্প্যান্ড ইলিগাল কিছু হয়নি। যেখানে হয়েছে আমরা বাধা দিয়েছি, রুখেছি, প্রশাসনকে জানিয়েছি। আমরা তো জেনে শুনে যে জোর করে বন্ধ করতে পারি না, কিন্তু পুলিশকে, প্রশাসনকে, কর্পোরেশনকে সবকে জানানো হয়েছিল এবং তারা কী অ্যাকশন নিয়েছে আমি জানি না। বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন, শুনুন। অনুগামী প্রমোটার নয়, অনুগামীকে সামনে রেখে বকলমে কাউন্সিলারই কনস্ট্রাকশন করছে। এখানে সবকটা কাউন্সিলর আগে ছিল সিন্ডিকেটের মাথায়, এখন হচ্ছে প্রমোটার। সিন্ডিকেটের পয়সায় আর ওদের পেট ভরবে না। হাতিবাড়ির খবর নিতে হবে, তারপরে শান্তিনিকেতনের খবর লাগাতে হবে। এরকম অজস্র বাড়ি, এই তপসিয়া, রাজাবাজার, এইসব অঞ্চলে আইনি বাড়ি আপনি খুঁজেই পাবেন না। তারপর গুলশন কলোনির 95% বাড়ি হচ্ছে বেআইনি। এই যে পুরো ব্যবস্থা, মানে ওটাকে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত।